হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ সাইকো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আজ আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের থার্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগের পার্ট অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসগুলো দেখে নিও। আজকের এই ক্লাসে আমরা তিনটি গুরুত্বপূর্ণ টপিক একদম সহজভাবে বিস্তারিত বুঝে নেব। প্রথমটি হচ্ছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, দ্বিতীয়টি হলো বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয়টি হলো মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন রূপ। এই তিনটি টপিক থেকেই পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি, তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো খাতা কলম নিয়ে বসে পড়ো আর পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, কারণ এই ক্লাসটা যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো তাহলে এখান থেকে অনেকগুলো এমসিকিউ একদম কমন আসতে পারে। আর যদি এই ধরনের আরও এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, নোটস আর এমসিকিউ প্র্যাকটিস পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ক্লাসটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। প্রথমে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। কিন্তু নতুন পাঠ্যক্রম বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে আগের পাঠ্যক্রমে কি কি সমস্যা ছিল। তৎকালীন পাঠ্যক্রমের ত্রুটি। প্রথম ত্রুটিটি হলো বৈচিত্র্যের অভাব। পাঠ্যসূচি একঘেয়ে ও বই নির্ভর ছিল। এই সময়ের পাঠ্যক্রমে বিভিন্ন ধরনের বিষয় বা কার্যক্রমের অভাব ছিল। শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক ছিল না। ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাতো এবং শেখা খুব একঘেয়ে হয়ে যেত। দুর্বল শিক্ষাদান পদ্ধতি। মুখস্থ নির্ভর শিক্ষা। শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে প্রাণহীন এবং মনোবিজ্ঞানের ভিত্তিহীন। শিক্ষার্থীদের বুঝে শেখানোর বদলে শুধু মুখস্থ করানো হতো, ফলে তাদের চিন্তাশক্তি ও বোঝার ক্ষমতা ঠিকভাবে বিকশিত হতো না। ব্যক্তিত্ব বিকাশে বাধা। ব্যবহারিক শিক্ষার অভাব। শুধু তাত্ত্বিক শিক্ষার ওপর জোর দেওয়া হতো, ব্যবহারিক শিক্ষার সুযোগ ছিল না। এর ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দক্ষতা ও ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হতো। তারা বাস্তব জীবনে দক্ষ হয়ে উঠতে পারত না। বয়ঃসন্ধিকালের চাহিদা পূরণে ব্যর্থ। বয়স অনুযায়ী শিক্ষা দেওয়া হতো না। বয়ঃসন্ধিকাল একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে মানসিক ও শারীরিক পরিবর্তন ঘটে, কিন্তু সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রয়োজন ও সমস্যা ঠিকভাবে সমাধান করা যেত না। ত্রুটিপূর্ণ মূল্যায়ন পদ্ধতি। কম পরীক্ষার ওপর নির্ভরতা। শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো খুব কম সংখ্যক পরীক্ষার মাধ্যমে। এতে তাদের প্রকৃত জ্ঞান বা দক্ষতা বোঝা যেত না। ফলে অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও সঠিক মূল্যায়ন পেত না। পাঠ্যভার বেশি। অপ্রয়োজনীয় বিষয় বেশি। পাঠ্যসূচিতে অনেক বিষয় রাখা হয়েছিল যার মধ্যে অনেকই অপ্রয়োজনীয় ছিল। এতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতো, ফলে তারা ক্লান্ত হয়ে পড়তো এবং শেখার আগ্রহ কমে যেত। বৃত্তিমূলক শিক্ষার অভাব। কাজ শেখার সুযোগ ছিল না। কারিগরি বা কাজ শেখার মতো কোনো বিষয় পাঠ্যক্রমে ছিল না। ফলে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দক্ষতা অর্জন করতে পারত না। এটি কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা তৈরি করত। এবার আসি পাঠ্যক্রম রচনার মূলনীতি। প্রথমে হচ্ছে সক্রিয় অংশগ্রহণের নীতি। শিক্ষার্থীদের শুধু শুনে নয়, কাজ করে শেখার সুযোগ দিতে হবে। গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট ইত্যাদির মাধ্যমে শেখাকে আকর্ষণীয় করতে হবে। এতে শেখা আরও স্থায়ী এবং কার্যকর হয়। নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নীতি। প্রতিটি পাঠ্যক্রমের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। শিক্ষার্থীরা কি শিখবে, কেন শিখবে তা স্পষ্ট থাকা দরকার। এতে শিক্ষা আরও সংগঠিত ও ফলপ্রসূ হয়। ব্যক্তিভিত্তিক নীতি। প্রত্যেক শিক্ষার্থীর ক্ষমতা ও আগ্রহ আলাদা, তাই তাদের পছন্দ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এতে তারা নিজেদের দক্ষতা অনুযায়ী উন্নতি করতে পারে। বাস্তবমুখী নীতি। পাঠ্য বিষয় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তবে প্রয়োগযোগ্য জ্ঞান দেওয়া দরকার। এতে শিক্ষা আরও অর্থবহ হয়ে ওঠে। সর্বাঙ্গীন বিকাশের নীতি। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, ব্যক্তিত্ব গঠনের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর মানসিক, শারীরিক ও নৈতিক উন্নতির দিকে নজর দিতে হবে। এতে তার সার্বিক বিকাশ ঘটে। প্রয়োজন ভিত্তিক নীতি। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে। সবাইকে একই ধরনের শিক্ষা দেওয়া উচিত নয়, এতে শিক্ষা আরও কার্যকর হয়। পরিবর্তনশীলতার নীতি। সময়ের সঙ্গে শিক্ষার ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। নতুন জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম আপডেট করতে হবে। এতে শিক্ষা আধুনিক ও প্রাসঙ্গিক থাকে।
সহপাঠ কার্যক্রমের নীতি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। এগুলো শিক্ষার্থীর মানসিক বিকাশে সাহায্য করে। এতে তারা আরও আত্মবিশ্বাসী হয়। গণতান্ত্রিক মূল্যবোধ। শিক্ষার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে হবে। সহযোগিতা, সহনশীলতা ও মতামতের মূল্য দেওয়া শেখাতে হবে। এতে ভালো নাগরিক তৈরি হয়। বৃত্তিমুখী নীতি। শিক্ষার মাধ্যমে কাজ শেখার সুযোগ দিতে হবে। কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা স্বনির্ভর হতে পারে। এটি কর্মজীবনে অনেক সাহায্য করে। অবসর ব্যবহারের শিক্ষা। শিক্ষার্থীদের অবসর সময় সঠিকভাবে ব্যবহার করতে শেখাতে হবে। ভালো অভ্যাস ও সৃজনশীল কাজে সময় ব্যয় করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ব্যক্তিত্ব উন্নত হয়। সৃজনশীলতার নীতি। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে হবে। নতুন কিছু ভাবা ও তৈরি করার সুযোগ দিতে হবে। এতে তাদের মেধা বিকশিত হয়। বৈচিত্র্যের নীতি। পাঠ্যক্রমে বিভিন্ন ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে পারে। এটি তাদের সার্বিক উন্নতিতে সাহায্য করে। এবার আসি প্রস্তাবিত পাঠ্যক্রম। প্রথমে হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর। ভাষা, সামাজিক শিক্ষা, বিজ্ঞান, গণিত, কলা, হস্তশিল্প এবং শারীর শিক্ষা। এই স্তরে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। শুধু পড়াশোনা নয়, কলা ও হাতের কাজের মতো বিষয় রাখা হয়েছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ একসাথে হয়। উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্তর। মূল বিষয়: ভাষা, সমাজবিজ্ঞান, গণিত ও বিজ্ঞান, হস্তশিল্প। সব শিক্ষার্থীদের জন্য কিছু সাধারণ বিষয় বাধ্যতামূলক রাখা হয়েছে। প্রথম 2 বছরে সবাই একই ভিত্তি গড়ে তোলে। এতে পরবর্তীতে বিষয় নির্বাচন সহজ হয়। এরপর ঐচ্ছিক বিষয়, যেটি হচ্ছে সপ্ত প্রবাহ। প্রথমে হচ্ছে মানবিক বিভাগ। এই বিভাগে ইতিহাস, ভূগোল, অর্থনীতি ইত্যাদি বিষয় থাকে। যারা সমাজ ও মানব জীবন নিয়ে পড়তে চায় তাদের জন্য উপযুক্ত। এরপর বিজ্ঞান বিভাগ। পদার্থ, রসায়ন, জীববিদ্যা ও গণিত এই বিভাগের প্রধান বিষয়। যারা বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপর কারিগরি বিভাগ। এই বিভাগে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয় শেখানো হয়। শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করে এর মাধ্যমেই। বাণিজ্য বিভাগ। বাণিজ্য, হিসাব রক্ষণ ও অর্থনীতি এই বিভাগের মূল বিষয়। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এটি খুবই উপকারী। কৃষি বিভাগ। কৃষি বিজ্ঞান, পশুপালন ইত্যাদি বিষয় শেখানো হয়। গ্রামীণ জীবনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। চারুকলা বিভাগ। চিত্রকলা, সঙ্গীত, নৃত্য ইত্যাদি সৃজনশীল বিষয় অন্তর্ভুক্ত। যারা শিল্পকলায় আগ্রহী তাদের জন্য এটি উপযুক্ত। এরপর সর্বশেষ গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। পুষ্টি, রান্না, গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি শেখানো হয়। দৈনন্দিন জীবনের দক্ষতা অর্জনে এটি সহায়ক। এটি ছিল সপ্তপ্রবাহর 7টি বিভাগ। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর বিষয় নির্বাচন পদ্ধতি কী ছিল? শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট প্রবাহ থেকে 3টি বিষয় নিতে হয়। একই প্রবাহ থেকে অতিরিক্ত বিষয় নেওয়ার সুযোগও থাকে। এতে তারা নিজের আগ্রহ অনুযায়ী পড়াশোনা করতে পারে। এরপর আসি আমাদের আজকের দ্বিতীয় টপিকে, বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটি মাধ্যমিক কমিশনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা এই টপিকটি থেকে এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং ব্যর্থতার কারণ দেখে নিব। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধারণা। মাধ্যমিক শিক্ষা কমিশন দেশের প্রয়োজন অনুযায়ী বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য এই ধরনের বিদ্যালয়ের প্রস্তাব দেয়। এই বিদ্যালয়ের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতা অর্জন করানো। এতে বেকারত্ব কমানো এবং কর্মমুখী শিক্ষা গড়ে তোলার চেষ্টা করা হয়। মুখী বিদ্যালয়ের উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা। প্রত্যেক শিক্ষার্থীর আগ্রহ ও ক্ষমতা আলাদা হয়। এই বিদ্যালয়ে তারা নিজের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে। এতে তারা নিজের দক্ষতা অনুযায়ী ভালোভাবে উন্নতি করতে পারে। সাধারণ শিক্ষায় ভিড় কমানো। আগে অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষার দিকে ঝুঁকত। বহুমুখী বিদ্যালয় চালু হলে অনেকেই বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত হয়। ফলে সাধারণ ধারার উপর চাপ কমে যায়। এরপর বিভিন্ন শাখার বিকাশ। এই বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কৃষি, শিল্প ইত্যাদি বিভিন্ন শাখা চালু করা হয়। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়।
এরপর কারিগরি শিক্ষা ও বিশেষ শিক্ষা। কারিগরি শিক্ষার উন্নতির জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অনগ্রসর ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থার কথাও বলা হয়। এতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়। ব্যবহারিক শিক্ষা ও কৃষির উন্নয়ন। শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখানোর ওপর জোর দেওয়া হয়। শিল্পকেন্দ্র, প্রশিক্ষণ এবং কৃষি, পশুপালন ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এতে তারা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে পারে। এরপর আসি বহুমুখী বিদ্যালয় সফল না হওয়ার কারণগুলি কী ছিল। প্রথমে হচ্ছে ব্যক্তিভিত্তিক শিক্ষার ব্যর্থতা। যদিও ব্যক্তিভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি। শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করার মতো ব্যবস্থা অনেক জায়গায় ছিল না, ফলে তারা সঠিক বিষয় নির্বাচন করতে পারেনি। এরপর আর্থিক ও পরিকাঠামোগত সমস্যা। এই ধরনের বিদ্যালয় চালু করতে অনেক অর্থ ও অবকাঠামো প্রয়োজন, কিন্তু সব বিদ্যালয়ে তা সম্ভব হয়নি, ফলে পরিকল্পনাটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এরপর সীমিত শিক্ষা প্রবাহ। প্রকৃতপক্ষে অনেক বিদ্যালয়ে সব শাখা চালু করা যায়নি, শুধু কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় বেশি দেখা যেত, ফলে বহুমুখী বিদ্যালয়ের মূল উদ্দেশ্য পূরণ হয়নি। অল্প বয়সে বিষয় নির্বাচন। নবম শ্রেণীতে শিক্ষার্থীদের বিষয় নির্বাচন করতে হয়। এই বয়সে তারা সবসময় পরিণত সিদ্ধান্ত নিতে পারে না, ফলে অনেক সময় ভুল বিষয় বেছে নেয়। নির্দেশনা ব্যবস্থার দুর্বলতা। সঠিক গাইডেন্স ও কাউন্সেলিংয়ের অভাব ছিল। শিক্ষার্থীরা কোন বিষয় তাদের জন্য ভালো হবে তা বুঝতে পারেনি। এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। দক্ষ শিক্ষকের অভাব। বিভিন্ন বিষয়ের জন্য প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন ছিল, কিন্তু অনেক বিদ্যালয়ে সেই অভিজ্ঞ শিক্ষক পাওয়া যায়নি, ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? বহুমুখী বিদ্যালয় ছিল শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মমুখী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করার কথা ছিল, কিন্তু আর্থিক সমস্যা, শিক্ষক সংকট ও সঠিক পরিকল্পনার অভাবে এটি পুরোপুরি সফল হয়নি। এরপর আমরা আজকের ক্লাসে তৃতীয় টপিক মুদালিয়ার কমিশনের অভিমত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন রূপ, এই অংশটা সহজে বুঝে নিই। প্রথমে হচ্ছে মধ্য বিদ্যালয় বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিকের পর 3 বছরের শিক্ষা। প্রাথমিক শিক্ষার পর শিক্ষার্থীরা এই স্তরে প্রায় 3 বছর পড়াশোনা করে। এই স্তরে তাদের মৌলিক জ্ঞান আরও শক্তিশালী করা হয়। এটি মাধ্যমিক শিক্ষার জন্য একটি প্রস্তুতিমূলক ধাপ হিসেবে কাজ করে। উচ্চ বিদ্যালয়। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা। এই সময়ে উচ্চ বিদ্যালয়গুলিতে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। এটি মাধ্যমিক শিক্ষার প্রধান স্তর হিসেবে বিবেচিত ছিল। এই স্তরে শিক্ষার্থীদের সাধারণ ও কিছু বিশেষ জ্ঞান দেওয়া হতো। উচ্চতর বিদ্যালয়ে রূপান্তর। মধ্য বিদ্যালয়কে উচ্চতর বিদ্যালয়ে উন্নীত করা। মধ্য বিদ্যালয়গুলোকে ধীরে ধীরে উন্নীত করে উচ্চতর বিদ্যালয় বানানোর কথা বলা হয়। এই স্তরে শিক্ষাকাল 4 বছর নির্ধারণ করা হয়। ইন্টারমিডিয়েট শিক্ষার জন্য 1 বছর এখানে যুক্ত করা হয়, যাতে শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে। কৃষি বিদ্যালয়। গ্রামীণ এলাকার উন্নতির জন্য কৃষি বিদ্যালয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। এখানে কৃষির পাশাপাশি উদ্যান চর্চা, পশুপালন ও কুটির শিল্প শেখানো হয়। এতে শিক্ষার্থীরা কৃষিভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে। পাবলিক বিদ্যালয়। এরপর পাবলিক বিদ্যালয় স্বনির্ভর ও জাতীয় ভাবনায় পরিচালিত বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোকে স্বনির্ভর করার উপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি সাহায্য কমিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার কথা বলা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থাও রাখা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থাও রাখা হয়। এরপর বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকে। শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে তারা নিজের দক্ষতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে। এটি শিক্ষাকে আরও বাস্তবমুখী এবং কর্মমুখী করে তোলে। কারিগরি বিদ্যালয়। শিল্প উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা। দেশের শিল্প উন্নয়নের জন্য কারিগরি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। এখানে শিক্ষার্থীরা প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা অর্জন করে। এটি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা বিদ্যালয়। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ বিদ্যালয়ের কথা বলা হয়। এখানে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত শিক্ষা দেওয়া হয়। এতে তারাও সমানভাবে শিক্ষার সুযোগ পায়।
আবাসিক বিদ্যালয়, হোস্টেল ভিত্তিক শিক্ষা, যেসব অভিভাবক কর্মসূত্রে ব্যস্ত বা স্থানান্তরিত হন তাদের সন্তানদের জন্য এই বিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকেই পড়াশোনা করে, বিশেষ করে গ্রামাঞ্চলে এটি খুবই উপকারী। এরপর আবাসিক দিবা বিদ্যালয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত বিদ্যালয়ে থাকা। এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধে পর্যন্ত বিদ্যালয়ে থাকে। খাবার ও জলখাবারের ব্যবস্থা বিদ্যালয়ে থেকেই করা হয়। এতে তাদের পড়াশোনার জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। এরপর বালিকা বিদ্যালয়, মেয়েদের জন্য আলাদা বিদ্যালয়। মেয়েদের শিক্ষার প্রসারের জন্য আলাদা বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়। এখানে গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত ইত্যাদি বিষয় পড়ানো হয়। এটি মেয়েদের শিক্ষায় উৎসাহ বৃদ্ধি করে। এরপর আংশিক সময়ের বিদ্যালয়, অবসর সময়ে শিক্ষা। যেসব শিক্ষার্থী 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা সম্পন্ন করতে পারেনি তাদের জন্য এই ব্যবস্থা। এখানে তারা অবসর সময়ে পড়াশোনা করতে পারে। এতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লাম সেগুলো অবশ্যই একবার করে রিভিশন করে নিও। এই টপিকটা যদি তুমি ক্লিয়ার করে ফেলো তাহলে এখান থেকে ফুল নাম্বার পাওয়া তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি এই ধরনের আরও এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে যাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে নিয়মিত অনলাইন ক্লাস করানো হয়। WBBSC এবং WBCHSC এবং মাদ্রাসা বোর্ডের গুরুত্বপূর্ণ বিষয়গুলি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আলাদাভাবে পড়ানো হয়। প্রতিটি বিষয়ে 40-এর মধ্যে 35+ নাম্বার পাওয়ার লক্ষ্য নিয়ে ক্লাস করানো হয়। যদি তোমরা অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই 8100191916 এই নম্বরে যোগাযোগ করতে পারো। আজই যুক্ত হও বিকাশ আইকিউ ইনস্টিটিউটের সাথে। নিজের সাফল্যের পথ এক ধাপ এগিয়ে যাও। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। দেখা হবে বিকাশ আইকিউ ইনস্টিটিউটের নতুন ক্লাসে।